বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জিডিপির আকার নিয়ে আবারও অতিরঞ্জিত তথ্য দিয়েছে। বিবিএসের এই তথ্যের অতিরঞ্জিত করার বিষয়টি নিয়ে জাতীয় দৈনিক বণিক বার্তা সংবাদ প্রকাশ করছে, সেটি বসে পড়ছিলাম। সেখানে তারা বলছে যে বাংলাদেশের মোট দেশজ সম্পদ অর্থাৎ জিডিপির পরিমাণ $501 বিলিয়ন, যেটা গত বছরের তুলনায়, গত 24-25 অর্থ বছরের তুলনায় 4.14% বেশি। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য গেল 1-1.5 বছরে কিন্তু খুব ভালো যায়নি। এরপরেও বিবিএসের হিসেবে কাগজপত্রে আমাদের অর্থনীতিটা আকারটা বেড়েছে। সেই সঙ্গে আরেকটি বিষয় বিবিএস বাড়িয়ে দেখিয়েছে, সেটা হচ্ছে মাথাপিছু আপনার আমার গড় আয়। সেটা কত? $3020 চলতি এই অর্থ বছরে আমাদের মাথাপিছু আয় ধরেছে, অর্থাৎ 3,68,000 টাকা আমাদের বছরে সবার ইনকাম মাথাপিছু আয় হিসেবে। এখানেও বিবিএস বলছে যে গত বছর অর্থাৎ 24-25 অর্থ বছরের তুলনায় $2769 যে ডলার ছিল মাথাপিছু আয়, সেটা প্রায় $300 বেড়েছে, বেড়ে হয়েছে $3020। এখন প্রশ্ন হচ্ছে, মানুষের কর্মক্ষম লোক কাজ পায়নি, কলকারখানা বন্ধ হয়ে গেছে, রাজনৈতিক টানাপোড়েন ছিল, সংঘাত ছিল, সমস্ত কিছুর মধ্যে ব্যবসা বাণিজ্য যখন পড়তি, তখন আপনার জিডিপি প্রবৃদ্ধি কীভাবে হলো? মানুষের মাথাপিছু আয় কীভাবে বাড়লো? $3020, এটা অনেক বেশি আমাদের বর্তমান পরিপ্রেক্ষিতে। তার আগে আপনাদেরকে একটু শুভঙ্করের গল্প বলে আসি, শুভঙ্করের ফাঁকির গল্প বলে আসি। সেটি হচ্ছে মাথাপিছু আয় বের করা একটা দারুণ শুভঙ্করের ফাঁকি আছে। ধরুন আপনার আছে 2 টাকা, একজন ব্যবসায়ীর আছে 18 টাকা, তাহলে 2 আর 18 যোগ করলে হয় 20। দুজনের গড় কত হলো? তাহলে 2 দিয়ে ভাগ করলে দাঁড়ায় হচ্ছে 10। তার মানে আপনার পকেটেও 10 টাকা, তার পকেটেও 10 টাকা, বা আপনারও মাথাপিছু আয় 10 টাকা, তারও মাথাপিছু আয় 10 টাকা। এখন আপনি কাগজে পত্রে 10 টাকার মালিক, কিন্তু আপনার পকেটে আছে কত? 2 টাকা। আর ব্যবসায়ী সে কাগজে পত্রে তার কাছে কিন্তু সেও 10 টাকা গড় মাথাপিছু আয়ের মালিক, কিন্তু তার পকেটে আছে 18 টাকা। অর্থাৎ গড় আয়ের চেয়ে 8 টাকা বেশি আছে ব্যবসায়ীর কাছে। আর আপনার পকেটে 2 টাকা আছে, কিন্তু কাগজপত্রে আপনি 10 টাকার মালিক, বাস্তবে আপনার 8 টাকাটা ডেফিসিট বা ঘাটতি আছে। এই টাকাটা আছে আসলে ওই বড়লোকের পকেটে। এইভাবে আমাদের আসলে মাথাপিছু আয় নির্ধারণ করা হয়। এই মাথাপিছু আয়ের আর একটা গড়ের একটা ঝামেলার কথা বলি আপনাদের। বলা হয় যাদববাবুর যে গড়, সেই গড় দিয়ে পরীক্ষা পাশ করা যায়, কিন্তু নদী বা পুকুর পার হওয়া যায় না। বিষয়টা কেমন? সহজ করে একটু বলি। ধরুন পরীক্ষায় খাতায় অঙ্ক এসছে যে একটি পুকুর পার হওয়ার জন্য আপনাকে কত ফিট উচ্চতায় কাপড় তুললে আপনি ভিজবেন না। পুকুরের এক জায়গায় আছে 1 ফিট পানি, আরেক জায়গায় 2 ফিট পানি, আরেক জায়গায় 3 ফিট পানি। তাহলে এই পুকুরটা পার হতে হলে আপনি কিভাবে গড় করে বের হবেন যে আপনার এত উচ্চতায় কাপড়টা ভিজবে না? আপনি এখন কি করবেন? 1 ফুট, 2 ফুট আর 3 ফুট, তিনটাকে যোগ করলে হয় 6। যেহেতু 3টা সংখ্যা আছে, 2 দিয়ে ভাগ করবেন, তাহলে কি হলো? 2 ফুট। তার মানে উত্তর হচ্ছে এই পুকুরটি পার হওয়ার জন্য 2 ফুট উচ্চতায় কাপড় তুললে আপনার কাপড়টা ভিজবে না। নিশ্চয়ই আপনি পরীক্ষাতে 10-এ 10ই পাবেন। এখন আপনি যদি এই তত্ত্ব নিয়ে ওই পুকুরটা পার হতে যান, তাহলে যেখানে আপনি 2 ফিট কাপড় উচ্চতা নিয়ে নেমেছেন যে ভিজবে না এর বেশি গেলে, যেখানে 1 ফিট পানি আছে সেখানে তো আপনার কাপড়টা ভিজবে না, যেখানে 2 ফিট পানি আছে ওখানেও তো আপনার কাপড়টা ভিজবে না। আপনি তো ঠিক এখন পর্যন্ত। কিন্তু যেখানে 3 ফিট পানি আছে সেখানে কিন্তু আপনার কাপড়টা ভিজবে। এজন্যই বলা হয় যে যাদববাবুর গড়ের এই অঙ্ক দিয়ে ব্যঙ্গ করে বলা হয় যে এটা দিয়ে আসলে পরীক্ষার খাতায় পাশ করা যায়, কিন্তু নদী বা পুকুর পার হওয়া যায় না। ঠিক একইভাবে মাথাপিছু আয়ের যে তত্ত্ব, সেটা আসলে কাগজে পত্রে একটা দেশের গড় হিসেব করা হয়। এটা দিয়ে আপনার পকেটের বা আপনার মানিব্যাগের পরিস্থিতি বোঝা যায় না। কারণ 3,68,000 টাকা মানে প্রতিদিন 1,000 টাকা আয়, প্রতিদিন 1,000 টাকা মানে মাসে 30,000 টাকা। মাসে 30,000 টাকা আয় করতে পারে বাংলাদেশে এমন মানুষের সংখ্যা কত হবে আপনারা বলেন? আমাদের গার্মেন্টস ওয়ার্কার 40 লক্ষ, 44 লক্ষ, তাদের বেতন কত? আমাদের পরিবহন শ্রমিক প্রায় 20-25 লক্ষ আছে, তাদের বেতন কত? শ্রমজীবী মানুষ, তাদের বেতন কত? 30,000 টাকা বেতন পান এরকম বেসরকারি পর্যায়ে অফিস আদালতে কাজ করা মানুষের সংখ্যাও কিন্তু খুব বেশি নয়। তাহলে আপনার পকেটে তো সরকার ঢুকিয়ে দিয়েছে যে আপনি $3020 বছরে ইনকাম করেন, মাসে আপনি প্রায় 30,000 টাকা বা তার বেশি ইনকাম করছেন। তাহলে এই জন্য বলছি যে বিবিএসের যে তথ্য, সেই তথ্য যে বিগত দিনে
আওয়ামী লীগের যে 15 বছর, পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের 2 বছর 1.5 বছর এবং এই সরকারের যে কয় মাস হতে চলল, সবসময় বিবিএস কিন্তু তার যে তথ্য দেওয়ার যে ধারা, সেখান থেকে সে এতটুকু বের হয়নি। ফলে তারা ব্যবসা বাণিজ্য অর্থনীতি ভালো না থাকলেও, রপ্তানি অবস্থা মন্দা থাকলেও, জ্বালানি তেলের দাম বাড়লেও, এমনকি যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের প্রবাসীদের যে যাওয়া কমে গেলেও, সরকারের হিসেবে, বিবিএসের হিসাবে, কাগজে পত্রে আমাদের জিডিপির প্রবৃদ্ধি কিন্তু তত্তর করে বাড়ছে, 4.1% বেড়েছে। ভাবা যায়? মাথাপিছু আয় $2769 থেকে 1 লাফে হয়ে গেল $3020। কিভাবে সম্ভব? এজন্যই বলা হয় কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নয়।